একটি গ্রামে সারদা অনামিকা শাশুড়ি বৌমা থাকত। সারদার ছেলে রমেশ হোটেলে বেয়ারার কাজ করত। প্রত্যেকদিন সে খুব পরিশ্রম করে টাকা রোজগার করে বাড়ি নিয়ে আসত। এভাবে রমেশ নিজের পরিবারকে চালাচ্ছিল। তারা খুব দরিদ্র ছিল। আর যদি কোনোদিন রমেশ কাজে না যেত তাহলে সেদিন সারদা আর অনামিকা দুদানা অন্নও খেতে পেত না। তখন একদিন অনামিকা নিজের বাড়িতে বলে, ওগো, বিকেল বেলায় যখন বাড়ি ফিরবে বিরিয়ানি নিয়ে এসো, অনেকদিন হয়ে গেছে বিরিয়ানি খেয়ে। হ্যাঁ বাবা, বিরিয়ানি নিয়ে আসিস, শুনেই যেন মুখে জল আসছে আমার। আমিও অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করেছি জানো। আমার বাবা নিজে আমাকে বিরিয়ানি বানাতে শিখিয়েছিলেন। এখানে আসার পরে বিরিয়ানি বানানো আমার বন্ধ হয়ে গেছে। ঘরে অত জিনিসপত্র থাকে না, দুবেলা খাবারই জোটে না, তার উপরে বিরিয়ানি কি করে হবে? তোমার বলার উদ্দেশ্যটা কি? সে এত পরিশ্রম করে দুবেলা খাবার জোটাচ্ছে আর তুমি তাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছ। আরে না, এভাবে কষ্ট পাবেন না। আমি তো এরকমই বলেছিলাম, তুমি যদি বিরিয়ানি পাও তবেই এনো, না হলে যা আনবে তাই খেয়ে নেব। সারদা অনামিকার এই কথোপকথন রমেশ চুপচাপ শুনতে থাকে। সেই রাত্রিতে সে গরম গরম ইডলি নিয়ে আসে বাড়িতে। রমেশ যেহেতু টিফিন নিয়ে এসেছিল তা দেখে সারদা অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। আমি কি বলেছিলাম আনতে, আর তুই এসব ইডলি নিয়ে এলি। এসব বেস্বাদের খাবার আমি খেতে পারবো না বাপু। কি গো, আজ সকালে তো উনি তোমাকে আনতে বলেছিলেন, আর তুমি কি নিয়ে এলে? কি করবো অনামিকা, এখন রমজানের সময় চলছে, তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছে। অনেকেই বিরিয়ানি বানায় কিন্তু সেগুলো দুপুর পর্যন্তই পাওয়া যায়, তারপর সব বিরিয়ানি শেষ হয়ে যায়। তাই বুঝি সবার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে? বিরিয়ানি কিনে খাবার জন্য লোকেরা হোটেলের সামনে দাঁড়িয়ে লাইন লাগায়, সে ব্যাপারটা তো আমি জানি। যারা বিরিয়ানি রান্না করে তাদেরকে বেশি মাইনে দেয়া হয়, কারণ খুব কমই লোক সুস্বাদু বিরিয়ানি রান্না করতে জানে। আজকাল তো বিরিয়ানির দামও খুব বেড়ে গেছে। যতই তার দাম বাড়ুক না কেন, কিন্তু তার মধ্যে একটা বিশেষতা আছে, বিরিয়ানি না খেয়ে যে কেউ থাকতে পারে না। হ্যাঁ অনামিকা, তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি রান্না করতে পারবে? খুব ভালো করে, কিন্তু সেসব জিনিসপত্র তো এখন বাড়িতে কিছুই নেই, তাহলে কি করে বানাবো আমি? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি হোটেলে গিয়ে নিয়ে আসছি। যা যা জিনিস লাগবে সবকিছু তোমার জন্য। তুমি এক্ষুনি বিরিয়ানি বানাও, কেমন? তুমি নিয়ে এসো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। রমেশ তাড়াতাড়ি করে গিয়ে বিরিয়ানি বানাবার জন্য সব জিনিসপত্র নিয়ে আসে। অনামিকা তাড়াতাড়ি করে গরম গরম বিরিয়ানি বানিয়ে দেয়। বিরিয়ানি খাবার পরে সারদা আর রমেশের স্বর্গের অনুভব হতে লাগে। বিরিয়ানির স্বাদ যেন অতি উত্তম ছিল। যেহেতু বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছিল তাই তারাও খুব আনন্দিত হয়। রমেশ আনন্দে লাফাতে লাগে। আমি খুব আনন্দিত অনামিকা, কাল থেকেই আমরা নিজেদের বিরিয়ানির ব্যবসা শুরু করব। তোমার বিরিয়ানির স্বাদের জন্য তুমি পুরো শহরে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু বিরিয়ানি বানাতে হলে এত জিনিসপত্র, মশলাপাতি কোথা থেকে নিয়ে আসবে তুমি? হ্যাঁ বাবা, বিরিয়ানির জন্য এত জিনিসপত্র কোথা থেকে আনবে? সেসব নিয়ে তোমরা চিন্তা করো না। পরের দিন বিরিয়ানি বানাবার জন্য যা যা জিনিস লাগবে তা আমি সব হোটেল থেকে নিয়ে আসবো। পরের দিন তোমরা বিরিয়ানি বানিয়ে সেটা বিক্রি করো। কিছুদিন এরকম করব, তারপর লাভ হলে নিজেরাই জিনিসপত্র কিনে বিরিয়ানি বানিয়ে সেটাকে বিক্রি করব। তুমি যেমনটা বললে আমরা তেমনটাই করব। খুব ভালো কথা ভেবেছো বাবা। সেদিন থেকে রমেশ সারদা অনামিকার বিরিয়ানি বানাবার জন্য যা যা লাগবে তা সব কিছু এনে দিতে লাগে। তারপর শাশুড়ি বৌমা বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে শুরু করে। প্রথম দিকে তারা খুব সস্তা দামে বিরিয়ানি বিক্রি করে। অনেকেই অনামিকার বানানো সুস্বাদু বিরিয়ানি খাবার জন্য আসতে শুরু করে। 1 মাসের মধ্যেই সেই জায়গাটিতে ভিড় লাগতে শুরু করে। এত লোক আসতে লাগে যে ব্যস্ততম জায়গা হয়ে ওঠে। শুধুমাত্র অনামিকার বিরিয়ানি খাবার জন্য দূর দূর শহর থেকে লোকেরা আসতে লাগে। তা দেখে সারদা অনামিকা খুব আনন্দিত হয়। তুমি করে দেখিয়েছো মা, তোমার হাতের বিরিয়ানি খুব সুস্বাদু, তাই তো লোকেরা দূর প্রান্ত থেকে আসছে। এবার দেরি না করে বিরিয়ানির দামটা আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। এই ব্যাপারটা নিয়ে আপনার ছেলের সাথে কথা বলাটাই ভালো হবে। ঠিক আছে মা, আজ রাত্রে কথা বলবো। রাত্রেবেলায় 3 জনে খাবার খেতে খেতে ব্যবসা নিয়ে চর্চা করে। হ্যাঁ গো, যদি আমরা বিরিয়ানির দাম একটু বাড়িয়ে দিই তাহলে ভালো হবে না? এখানে শাশুড়ি মা একলা ব্যবসা সামলাতে পারছে না। যদি তুমিও আমাদের সাথে যোগ দাও তাহলে ভালো হবে। এমনিতেও এখন ব্যবসায় আমাদের ধীরে ধীরে লাভ হচ্ছে।
তাহলে তোমাকে আর হোটেলে কাজ করার কি প্রয়োজন? হ্যাঁ অনামিকা, আমি বলে দিয়েছি আর কাল থেকে আমি কাজে যাব না। কাল থেকে আমি তোমাদের সাথেই কাজ করব, আর কাল থেকে বিরিয়ানির দামও বাড়িয়ে দেব। মানে কাল থেকে আমাদের ওপরে টাকার বৃষ্টি হবে। হ্যাঁ মা, কাল থেকে টাকাই টাকা হবে। সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার হাতের সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। চারিদিকে শুধু তোমার নামেরই চর্চা হচ্ছে, এমনকি আমার হোটেলেও তোমারই নাম নেওয়া হচ্ছে আজকাল। এটা শুনে আমার খুব আনন্দ হচ্ছে গো। যাতে ব্যবসা আরো ভালো করে হয়, আমাদের 2-3টে আরো বিরিয়ানি সেন্টার শুরু করতে হবে। তবে গিয়ে আমরা কিছু টাকা জমাতে পারবো। আচ্ছা মা, যেমন বললেন তেমনটাই হবে। কাল থেকে তাহলে সেসব ব্যবসা আমি দেখব মা। তিনজনে মিলে এভাবে চর্চা করে, আর তার পরের দিন থেকেই তারা আরো 4-5টা নতুন বিরিয়ানি সেন্টার শুরু করে দেয়। এভাবে গরিব শাশুড়ি বৌমা কিছুদিনের মধ্যেই খুব বড় লোক হয়ে ওঠে। যেহেতু সে বিরিয়ানি বিক্রি করত, এক একটা গরিব লোকও অনামিকার নাম জানতো। এখন অনামিকার বিরিয়ানি খুবই প্রসিদ্ধ। সেও খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। তারপর গাড়ি, বাংলা, চাকর বাকর এক এক করে সব কিছু করে ফেলে। এখন অনামিকা বিরিয়ানি সেন্টার একটা বড় ব্র্যান্ড হয়ে উঠেছিল। ভালো রোজগার হওয়ার ফলে অনামিকা, সারদা, রমেশ তিনজনেই খুব আনন্দিত ছিল। বিরিয়ানির ব্যবসা করে তারা কোটিপতি হয়ে যায় আর আনন্দে জীবন কাটায়। একটি গ্রামে সারদা, অনামিকা শাশুড়ি বৌমা থাকতো। তারা খুবই দরিদ্র পরিবার থেকে ছিল। তাদেরকে ছোট ছোট প্রয়োজনীয় জিনিসের জন্য চিন্তা করতে হতো। অনামিকার স্বামী চাষবাস করত। চাষবাসে লোকসান হওয়াতে সে পাগল হয়ে গেছিল। রোজগার পাতি না থাকার ফলে পরিবারকে খুব কষ্টের সম্মুখীন হতে হচ্ছিল। 2 দিন হয়ে গেছে পেট পুরে খাবার খেয়ে মা। আজ আমি কিছু খেতে চাই। আমারও তাই মনে হচ্ছে মা। এখনের মতন ভাতের মার খেয়ে থেকে যান। বিকেল বেলায় প্রতিবেশীদের বাড়ির কাছ থেকে কিছু নিয়ে আসবো। গত 1 সপ্তাহ ধরে এই বলছো, কিন্তু খাবার একটা দানা পর্যন্ত আনছো না। আমি কি করব বলে দিন? আমি গেছিলাম প্রতিবেশীদের ওখানে। সেখানে তাদের কাছে খাবার চেয়ে ভিক্ষে করে নিয়ে আসি। ঠিক সেই সময় উনি আসেন আর আমার হাতের সব খাবার খেয়ে নেন। খাবারের একটা ছোট টুকরোও আমাদের জন্য ছাড়েনি। এই পরিস্থিতি যেন কাউকে না দেখতে হয়। চলো অন্তত মন্দিরেই যাই, সেখানে প্রসাদ দেবে। অন্তত সেখানে গিয়ে সেটা খাই চলো। এই বলে সারদা, অনামিকা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে তারা প্রসাদ খেতেই যাচ্ছিল, ততক্ষণে রমেশ সেখানে এসে হাজির হয়। সে পাগলের মতন করতে লাগে। তাদের হাত থেকে খাবার টেনে নিয়ে সে সব খাবার নিজের মুখে ঠুসে নেয়। রমেশের এই কাণ্ড দেখে সেখানে যারা ছিল তারা সকলে পাথর দিয়ে তাকে মারতে লাগে। অনামিকা আর সারদা সবার কাছে বিনতি করতে লাগে। তারপর রমেশকে সেখান থেকে পাঠিয়ে দেয়। হায় রে, কুকুরদের থেকেও খারাপ জীবন হয়ে গেছে যে আমাদের মা। আমার চোখের সামনে আমার স্বামী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে যে আমার বুক ফেটে যায় মা। চিন্তা করো না মা, ঈশ্বরের সব ইচ্ছে। তিনি সব সময় এভাবেই কষ্ট দেন। আমাদেরও জীবন একদিন পাল্টাবে, ভালো দিন আসবে মা। সারদার এরকম কথা শুনে অনামিকা ঈশ্বরের উপরে খুব রেগে যায়। সে ঈশ্বরের সামনে উঠে দাঁড়ায় আর তার মনে যা আসে সে তাই বলে। তুমি ঈশ্বর নও, তুমি শুধু একটা পাথর, মাত্র পাথর। তোমার ভেতরে মন নেই। আমাদের পেটের জ্বালার কথা তুমি জানো না? তোমার কাছে আমাদের চোখের জলের মূল্য নেই। আমাদের জীবনটাই বরবাদ করে দিয়েছো। আমরা এত প্রার্থনা করছি, কিন্তু তুমি শোনোই না। যদি তুমি সত্যিকারে ঈশ্বর, তাহলে আমাদের জীবনটা পাল্টে দাও, আমাদেরকে বাঁচাও, আমাদের সাহায্য করো। এভাবে অনামিকা দেবী মাকে খুব অপমান করে। ঠিক সেই সময় একটি জ্যোতি দেখা দেয়। তারপর সেই প্রকাশটি অনামিকার শরীরে প্রবেশ করে যায়। অনামিকা বুঝতে পারে কিছু একটা তার শরীরের ভেতরে গেল। তারপর সে নিজে নিজে কথা বলতে লাগে। যখন অনামিকা কান্নাকাটি করছিল, তখন তার মুখ দিয়ে হিরে ঝরে পড়তে লাগে। অনামিকা খুব আশ্চর্য হয়। তাড়াতাড়ি করে গিয়ে অনামিকা সব কথা শাশুড়ি মাকে বলে। সেও খুব আশ্চর্য হয়। তুমি এসব কি বলছো অনামিকা? হ্যাঁ শাশুড়ি মা, আমি সত্যি বলছি। এগুলো আমার মুখ দিয়েই ঝরে পড়েছে, আপনি নিজেই দেখুন। এই বলে অনামিকা সেই হিরেগুলো দেখায়। তারপর সেই ম্যাজিক হিরেগুলোকে নিয়ে শাশুড়ি মা আর বৌমা বাড়ি ফেরে আর সেগুলোকে একটি বাক্সে রেখে দেয়। এসব কি হচ্ছে? আমার তো খুব অদ্ভুত লাগছে। সত্যি বলছি মা, যখন আমি সাধারণ থাকি তো এই হিরেগুলো ঝরে না, কিন্তু যখন কাঁদি তখন হিরেগুলো ঝরে পড়ে। তার মানে যদি দুঃখিত হয়ে কান্নাকাটি করো তখন হিরে পড়ে। আগে চলো, আমাদের খুব খিদে পেয়েছে,
এই হিরেগুলোকে বিক্রি করে কিছু কিনে খাই। এই বলে সারদা সেই হীরের বাক্সটিকে খোলে। তারপর সেই বাস্ক থেকে হিরেগুলো নিয়ে তাদের যা যা খেতে ইচ্ছে হয় সব খায়। খাবারের গন্ধে তারা মগ্ন হয়ে যায়। যেহেতু অনেক দিন ধরে তারা খাবার খায়নি, তাই তারা তৃপ্তি করে খায়। খাবার খেয়ে সে নিজের স্বামীর জন্যও খাবার নিয়ে আসে আর তাকে খেতে বলে। রমেশও পেট পুরে খায়। তারপর তারা গভীর নিদ্রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল সারদা ঘুম থেকে উঠে বৌমার উপরে চিৎকার করতে লাগে। তোমার জীবনটাই জীবন, তুমি এই ঘরে এসে সব নষ্ট করেছো। যেদিন থেকে এই ঘরে পা রেখেছো সব খারাপ হয়েছে আমাদের। শাশুড়ি মা, শান্ত হন। আমি এমন কি ভুল করেছি যে আপনি এভাবে বকছেন? কিছু করবে তবে বকতে হবে। তুমি এই ঘর থেকে বেরিয়ে যেখানে মরার মরো। এই ঘরে এখনো কেন বসে আছো তুমি? সারদার এরকম কথা শুনে অনামিকা কাঁদতে লাগে। যেই না সে কাঁদে, তার মুখ দিয়ে ঝরঝর করে হিরে ঝরতে লাগে। তা দেখে সারদা খুবই উৎসাহিত হয়ে যায় আর তাড়াতাড়ি করে হিরেগুলোকে তুলে নেয়। ক্ষমা করো অনামিকা, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। না কষ্ট দিলে হিরে ঝরে পড়তো না যে, তাই আমি তোমাকে এভাবে বলেছি। আর এভাবে কতদিন? তাড়াতাড়ি আমাদেরকে পরিবারে আনন্দ ফিরিয়ে আনতে হবে। এখন আর আমার চোখ দিয়ে যে এভাবে জল গড়ায় না মা, কিছু একটা ভাবতে হবে। তা পরেও ভাবতে পারবো। এখন এই হিরেগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। এভাবে সারদা আর অনামিকা সেই হিরেগুলোকে বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। রমেশকে চিকিৎসা করাবার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায়। রমেশ সাধারণ হয়ে ওঠে। সারদা আর অনামিকা এতে খুব খুশি হয়। তখন একদিন যখন রমেশ চাষের জমি থেকে বাড়ি ফিরে আসছিল, সে নিজের ঘরের সামনে একটি ঘটনা দেখে খুব আশ্চর্য হয়। সেই দৃশ্যতে সে দেখে অনামিকার পুরো শরীর থেকে হিরে ঝরে পড়ছে, আর সারদা নিজের একটি পা অনামিকার গলায় রেখে তার গলা দাবাচ্ছে। তা দেখে রমেশ খুবই আশ্চর্য হয় এবং ছুটে যায় তাদের দুজনকে আলাদা করার জন্য। এরকম কেন করছিলে মা তুমি? অনামিকার খুব কষ্ট হয়েছে, এটা খুব বড় ভুল করো না। বাবা রমেশ, তুমি কিছুই জানো না, তাই তুমি চুপ থাকো। অনামিকার উপরে হাত ওঠালে আমি সহ্য করব না কিন্তু। রমেশের এরকম কথা শুনে অনামিকা তাকে থামায়। তারপর এক এক করে সে পুরো গল্প তাকে খুলে বলে। পুরো গল্প শুনে রমেশ খুব আশ্চর্য হয়। পরে তাদের কথাগুলোকে সে সত্যি মেনে নেয়। তখন থেকে সারদার সাথে সাথে রমেশও অনামিকাকে কষ্ট দিতে লাগে, আর তার ফলে অনামিকা নিজের শরীর থেকে হিরে দেয়। কিন্তু এভাবে অনামিকাকে কষ্ট দিতে রমেশের ভালো লাগে না। অনেক হয়েছে মা, যা হিরে আমরা পেয়েছি তা দিয়ে আমরা ভালো করে জীবন কাটিয়ে নেব। এভাবে অনামিকাকে কষ্ট দিতে আমার ভালো লাগছে না। হ্যাঁ বাবা, আমারও খারাপ লাগে। আজ থেকে ওই মায়াবী হিরে আর আমাদের চাই না। যেটুকু আছে তা দিয়ে আমরা আনন্দে থাকবো। অনামিকাকে আর কখনো কষ্ট দেব না। হ্যাঁ শাশুড়ি মা, এখন তো উনি চাষবাস করছেনই, আর তার থেকে ওনার ভালো লাভ হচ্ছে। আমরাও তার সাথে কিছু একটা করব আর আনন্দে জীবন কাটাবো। অনামিকার এই কথাতে সারদাও রাজি হয়ে যায়। সকলেই এই কথাতে খুব আনন্দিত হয়। সেদিন থেকে সেই পরিবার কিছু কিছু কাজ করে একসাথে আনন্দে জীবন কাটাতে লাগে। যদি কখনো তাদের টাকার প্রয়োজন হতো বা কারোর কিছু সমস্যা হতো, তখনই তারা বৌমার সেই মায়াবী হিরেকে ব্যবহার করত। এভাবে ঈশ্বরের আশীর্বাদের সাথে সবাইকে খুশি করে অনামিকাও খুব খুশি হয়।